নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ অধ্যায়ের প্রথম বিষয়বস্তু দিয়ে আলোচনা শুরু করছি। এর আগে আমার পঞ্চম অধ্যায় আলোচনা হয়ে গেছে, তার প্রশ্ন উত্তরও তোমাদের দিয়ে দিয়েছি। যারা এখনো পাওনি তোমরা আমার চ্যানেলে সার্চ করো, পেয়ে যাবে। তো আজকে আমি ষষ্ঠ অধ্যায় দিয়ে শুরু করছি। ষষ্ঠ অধ্যায়ের বিষয়বস্তু কি? সেটি হলো সাম্রাজ্য বিস্তার এবং শাসন। অর্থাৎ ভারতীয় উপমহাদেশে কিভাবে প্রথমে সাম্রাজ্য বিস্তার হয়, মানে এম্পায়ার এস্টাবলিশড হয় ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, এবং কিভাবে সেই সাম্রাজ্য শাসন করা হয়, এটা নিয়ে কিন্তু ষষ্ঠ অধ্যায় পরপর আলোচ্য বিষয়বস্তু আছে। তো এই যে সাম্রাজ্যের যে বিস্তার, সেই সাম্রাজ্যটা কি আগে সেটা জানা দরকার আছে। সাম্রাজ্য কি বা এম্পায়ারটা কি? আসলে তোমাদের আমি আগের অধ্যায়ে বলেছিলাম যে এই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মানে বেশ কিছু ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় প্রায় 16টি মহাজন পদের উৎপত্তি হয়েছিল, মানে 16 কিংডমে এস্টাবলিশড হয়েছিল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে 6th সেঞ্চুরির বিসিতে। এবং সেই 16টি মহাজন পদের মধ্যে মগধ রাজ্যটি সব থেকে শক্তিশালী হয়েছিল, সব থেকে পাওয়ারফুল হয়েছিল। এটাও কিন্তু আমি আগে আলোচনা করেছি, কেন হয়েছিল সেটাও বলেছি। তো সেই মগধ মহাজন পদ বা মগধ রাজ্য, তাকে ঘিরেই কিন্তু প্রথম ভারতের উপমহাদেশে সাম্রাজ্য গড়ে ওঠে। কিন্তু সেই সাম্রাজ্যটা কি? আসলে এই যে একটা বড় রাজ্য, 16খানা বড় রাজ্য, এবার সেই সাম্রাজ্য হলো অনেকগুলো বড় রাজ্যকে নিয়ে একটা বড় শাসন এলাকা, তাকে বলা হয় সাম্রাজ্য। মানে একটা মেজর অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া, অনেকগুলো মেনি স্টেটস নিয়ে, অনেকগুলো রাজ্যকে নিয়ে একটা বড় শাসন এলাকা বা মেজর অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া, সেইটাকেই বলা হচ্ছে সাম্রাজ্য বা এম্পায়ার। এবং সেই শাসন এলাকাটা যে শাসন করেন বা যিনি শাসন করেন তাকেই বলা হয় সম্রাট, তাকেই বলা হয় এম্পায়ার। এবং যদি পুরুষ শাসক হন তাহলে সম্রাট, আর মহিলা শাসক হলে তাকে বলা হয় সম্রাজ্ঞী। বোঝাতে পারলাম? তাহলে এই হচ্ছে সাম্রাজ্য আর এই হচ্ছে সম্রাট। মানে আগে হলো কি বিভিন্ন রাজ্য গড়ে উঠলো, তারপরে কি হলো অনেকগুলো রাজ্যকে নিয়ে একটা সাম্রাজ্য গড়ে উঠলো। তো সেই সাম্রাজ্য কিভাবে তৈরি হলো ভারতীয় উপমহাদেশে, সেটাই কিন্তু ষষ্ঠ অধ্যায় মূল বিষয়বস্তু। তো এই যে প্রথম ভারতীয় উপমহাদেশে যে সাম্রাজ্যটি গড়ে ওঠে তার নাম হচ্ছে মৌর্য সাম্রাজ্য। কি? মৌর্য সাম্রাজ্য বা মৌর্য এম্পায়ার। কিন্তু সেটা কিভাবে গড়ে ওঠে তার আগে আমাদের বলতে হয় যে এই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে, ধরো এই আনুমানিক তোমার 326 কি 27 এরকম খ্রিস্টপূর্বাব্দে, 326 to 327 এরকম সময় বিসিতে আর কি, গ্রিসের আর কি ম্যাসিডনের শাসক আলেকজান্ডার, গ্রিক বীর আলেকজান্ডারের নাম তোমরা শুনেছো। সেই গ্রিসের ম্যাসিডনের শাসক আলেকজান্ডার, তিনি ভারতীয় উপমহাদেশে অভিযান করতে আসেন, মানে ইনভেশন করতে আসেন। এবং অভিযান করতে এসে তিনি কিন্তু অনেক শাসকদের সঙ্গে যুদ্ধ করেন এবং অনেক জায়গায় অনেক এলাকা দখল করেন। এবং তার মধ্যে মানে আলেকজান্ডারের সঙ্গে রাজা পুরুর যুদ্ধটাকে বেশি ইতিহাসে উল্লেখযোগ্য, কারণ পুরু হেরে গেছিল আলেকজান্ডারের কাছে, কিন্তু তবুও পুরুর বীরত্বকে গ্রিসরা সম্মান জানিয়েছিল। তাই রাজা পুরুর কথা আমরা ইতিহাসে অল্প বিস্তর জানতে পারি। তো এই আলেকজান্ডার তিনি কিন্তু ধীরে ধীরে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গা, বিশেষ করে উত্তর দিকের অঞ্চলগুলো, নর্থ সাইডের যে এরিয়াগুলো, সেগুলোকে বেশি দখল করতে থাকে। এবং এই রকম সময় যখন আলেকজান্ডার ভারতীয় উপমহাদেশে অভিযান করছেন, ঠিক সেই রকম সময় কিন্তু এই মগধ রাজ্যে কারা শাসন করত? নন্দ রাজারা। কারা শাসন করত? নন্দ বংশের রাজারা।
এবং সেই নন্দবংশের রাজারা তার যে ছিলেন তারা কিন্তু খুব একটা মানে ভালো শাসক বা ভালো রাজা ছিলেন না। তারা প্রজাদের কথা, জনগণের কথা এত ভাবতেন না, প্রজা কল্যাণকামী তারা ছিলেন না কিন্তু। এবং তার ফলে কিন্তু ওই মগধের জনগণেরা কিন্তু নন্দ রাজাদেরকে বিরুদ্ধে রেগে থেকেছিল আর কি। তারা চাইতো যে এই নন্দ রাজাদের বিনাশ ঘটুক, ধ্বংস হয়ে যাক। এবং এই মগধে সেই সময় যখন নন্দ রাজারা শাসন করত, সেই সময় কিন্তু মানে চাণক্য যিনি ছিলেন, সেই চাণক্য নামে একজন পণ্ডিত, তিনি কিন্তু এই মগধে ছিলেন। এবং সেই চাণক্যের সঙ্গে এই নন্দ রাজারা কিন্তু, নন্দবংশের শেষ রাজা ধননন্দের কথাই বলা হোক, সেই নন্দবংশের শেষ রাজা ছিলেন ধননন্দ, তার সঙ্গে কিন্তু চাণক্যের একটা সম্পর্কের অবনতি ঘটে, চাণক্যকে অসম্মানিত করেন। তাই চাণক্য কিন্তু খুব রেগেছিলেন নন্দ রাজাদের উপরে। এবং এই চাণক্যই কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন, ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন কে? চন্দ্রগুপ্ত মৌর্য। এবং সাম্রাজ্যের নাম কি? মৌর্য সাম্রাজ্য, মৌর্য এম্পায়ার। এবং তার সম্রাট বা যিনি ছিলেন বা এম্পায়ার যিনি ছিলেন, তিনি হলেন চন্দ্রগুপ্ত মৌর্য বা চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি কিন্তু প্রথম ভারত উপমহাদেশে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং তাকে সাহায্য করেছিল কে? এই চাণক্য। এই যে চাণক্য, যিনি কিনা নন্দ বংশের শেষ রাজা ধননন্দের কাছে সম্পর্ক মানে খারাপ ব্যবহার পেয়েছিলেন আর কি। সেই রাগে কিন্তু তিনি চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যকে সাহায্য করেছিলেন যাতে ধননন্দের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্য যুদ্ধ করে। এবং এই চাণক্যের সাহায্য নিয়েই কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য এই ধননন্দকে পরাজিত করেন, হারিয়ে দেন। এবং তারপর তিনি কিন্তু এই মগধকে ঘিরে কিন্তু মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। এইভাবেই কিন্তু ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায়, মানে ভারতীয় উপমহাদেশে প্রথম ভারতীয় উপমহাদেশে মৌর্য সাম্রাজ্যের মাধ্যমে সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়। বলতে পারলাম কিভাবে সাম্রাজ্যের প্রতিষ্ঠা হলো? তো সেখানে চন্দ্রগুপ্ত মৌর্য সেই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, ফাউন্ডার যাকে বলে। এবং তিনি কখন সিংহাসনে বসেন? তিনি 324 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন এবং তারপর তিনি 300 অব্দি মানে 324 বিসি থেকে 300 বিসি পর্যন্ত কিন্তু তিনি রাজত্ব করেছেন। কে? এই চন্দ্রগুপ্ত মৌর্য। তোমাদের আমি এটা আগেই আলোচনা করেছি যে এই বড় সাল থেকে ছোট সাল কেন বলা হয়, খ্রিস্টপূর্বাব্দের ক্ষেত্রে কেন বলা হয়, এটা কিন্তু আমার আলোচনা হয়ে গেছে। তাই 324 থেকে 300 এখানে লেখা আছে। তো চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু এত বছর রাজত্ব করেছিলেন এবং তাকে কিন্তু সাহায্য করেছিলেন বা পরামর্শ দিয়েছিলেন এই চাণক্য। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যকে পরামর্শ দেওয়ার ফলে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়। তারপর সেই পরামর্শ অনুযায়ী কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য একটা শক্তিশালী কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন, একটা সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশন, পাওয়ারফুল সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশন এস্টাবলিশ করেন। কে? চন্দ্রগুপ্ত মৌর্য। কার সাহায্যে? এই চাণক্যের সাহায্যে। এবং যখন তিনি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন চন্দ্রগুপ্ত মৌর্য, তার আগে তোমাদের বললাম যে আলেকজান্ডার ভারতের বিভিন্ন জায়গায়, বিশেষ করে উত্তর ভারতবর্ষের মানে ভারতীয় উপমহাদেশের উত্তর দিকে বিভিন্ন জায়গা দখল করেছিলেন। তাই ওইসব এলাকা কিন্তু ক্ষমতা হারিয়ে ফেলেছিল। আর তখন চন্দ্রগুপ্ত মৌর্যের পক্ষে সুবিধা হয়েছিল তার সাম্রাজ্যটাকে বাড়ানোর জন্য, সাম্রাজ্যটাকে বাড়াতে তার সাহায্য হয়েছিল। আলেকজান্ডার কিন্তু সেই সাহায্য করে দিয়ে গেছিলেন। আচ্ছা, এই যে চন্দ্রগুপ্ত মৌর্য তার সাম্রাজ্যকে তিনি কতদূর পর্যন্ত বিস্তার করেন? তিনি পূর্বে বাংলা থেকে, পশ্চিমে আফগানিস্তান, বেলুচিস্তান, উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে মালভূমি অঞ্চল মানে প্লেটো এরিয়া যাকে বলে, সমস্ত জায়গায় কিন্তু মৌর্য সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছিলেন, মৌর্য এম্পায়ারকে এক্সপ্যান্ড করেছিলেন এই চন্দ্রগুপ্ত মৌর্য। এবং তিনি কার পরামর্শ মেনে চলতেন? চাণক্যের। আর এই চাণক্য তিনি কিন্তু তার অর্থশাস্ত্র বলে একটি বই লিখেছিলেন, সে বিষয়ে আমি পরে বলছি। সেই অর্থশাস্ত্র থেকেই মৌর্য সম্রাটরা অনেক উপদেশ মেনে চলতেন, এটা পরে বলছি। তার আগে বলে নি যে এই যে আলেকজান্ডার ভারতীয় উপমহাদেশে অভিযান করেছিলেন, তারপর কিন্তু তিনি ফিরে যাওয়ার পথে মানে 3 বছর ভারতীয় উপমহাদেশে থাকার পর তিনি ফিরে যাওয়ার পথে ব্যাবিলনে তার মৃত্যু হয়। তারপর তারই তার সেনাপতির নাম কি? সেলুকাস নিকেটার। তিনি কিন্তু এইসব এরিয়াগুলোকে দেখভাল করছিলেন।
এবং এইরকমই সিন্ধু উপত্যকাকেও কিন্তু সেখানকার শাসক হয়ে যান এই সেলিউকাস নিকেটার। সিন্ধু উপত্যকা মানে হচ্ছে ইন্ডাস ভ্যালি, সেখানকার রুলার হয়ে যান কে? এই আলেকজান্ডারের সেনাপতি সেলিউকাস নিকেটার। আর এই চন্দ্রগুপ্ত মৌর্য তিনি কিন্তু এই সিন্ধু উপত্যকা দখল করাকে কেন্দ্র করে এই সেলিউকাসের সঙ্গে কিন্তু তার একটা বিবাদ হয়, একটা কনফ্লিক্ট হয়। তারপর অবশেষে বিবাদ মিটে যায়, একটা চুক্তি করে নিজেদের মধ্যে, একটা কন্ট্রাক্ট সাইন করে এবং সেই চুক্তির মাধ্যমে কিন্তু ওদের বিবাদটা মিটে যায়। তারপর কিন্তু বন্ধুত্বের সম্পর্ক হয়ে যায় এই চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে, কিন্তু এই সেলিউকাস নিকেটারের একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে যায়, ফ্রেন্ডলি রিলেশনশিপ বিল্ড হয় আর কি। আর সেই বন্ধুত্ব কিন্তু মৌর্য সাম্রাজ্যের পরবর্তী 3 প্রজন্ম পর্যন্ত স্থায়ী ছিল, মানে 3টে জেনারেশন কিন্তু সেই ফ্রেন্ডশিপটা ছিল। হ্যাঁ, সেলিউকাস বেঁচে ছিলেন না, চন্দ্রগুপ্ত মৌর্যও বেঁচে ছিলেন না, কিন্তু তার পরবর্তী জেনারেশনদের মধ্যে সেই বন্ধুত্বটা ছিল। তো যাই হোক, তো এই যে এবার আসে অর্থশাস্ত্রের বিষয়। চাণক্য তিনি এই যে কিভাবে শাসন কার্য পরিচালনা হবে, প্রাচীন ভারতে শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে যেসব বই আছে তার মধ্যে অর্থশাস্ত্র একটা উল্লেখযোগ্য। হ্যাঁ, পলিটিক্যাল ইকোনমি যাকে বলা হয়, পলিটিক্যাল সায়েন্স বলা হয়। তো সেই অর্থশাস্ত্র এটা চাণক্য লিখেছেন। আর চাণক্য বা কৌটিল্য একই ব্যক্তি, এটা নিয়ে কিন্তু একটা ইতিহাসে বিতর্ক আছে, একই ব্যক্তি কি একই ব্যক্তি নয়। যাই হোক, এই চাণক্য অর্থশাস্ত্র লিখেছিলেন, আর সেই অর্থশাস্ত্রের মধ্যে কিন্তু তিনি কিভাবে শাসন কার্য পরিচালনা করবে, রাজা কিভাবে প্রজাদেরকে দেখভাল করবে, রাজার কি কর্তব্য হবে, কিভাবে রাজা শাসন ব্যবস্থা পরিচালনা করার ক্ষেত্রে কি কি বিষয়কে গুরুত্ব দেবে, সেগুলো সব কিন্তু এই অর্থশাস্ত্রে চাণক্য লিখে গেছিলেন। এবং তিনি বলে গেছেন যে রাষ্ট্রীয় শাসন কার্যে রাজাই কিন্তু প্রধান, মানে যেটা হচ্ছে তোমার স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ যে অ্যাডমিনিস্ট্রেশনে আর কি, রাজা অর্থাৎ সম্রাট এম্পায়ার তিনি কিন্তু হেড, তিনি প্রধান, তার কথাই কিন্তু শেষ কথা। এবং তিনি কিন্তু এই রাজকার্য পরিচালনা করার ক্ষেত্রে প্রয়োজনে কিন্তু তিনি ছল চাতুরি বা কৌশল নিতে পারেন, মানে ট্রিকারি অ্যাপ্লাই করতে পারেন। রাজার সেইখান থেকে কিন্তু কূটনীতির জন্ম, কূটনৈতিক বিদ্যায় যে কোনো রাজনীতিবিদদের কূটনীতি জানতে হয়, রাজার যে কোনো শিক্ষা, রাজা কিভাবে তার রাজ্য পরিচালনা করবে, শাসন কার্য পরিচালনা করবে, সেক্ষেত্রে কিন্তু কৌশলের দরকার হয়, কূটনীতির দরকার হয়, সাদামাটা ভাবে কিন্তু হয় না। সেই বিষয়গুলো কিন্তু অর্থশাস্ত্রে চাণক্য লিখে গেছিলেন। আর মৌর্য সম্রাটরা অনেকখানি তার উপদেশ মেনে চলতেন, তবে সমস্ত উপদেশ যে মেনেছেন সেটা বলা যায় না। কিন্তু এই মৌর্য সাম্রাজ্যের ইতিহাস জানার ক্ষেত্রে, মৌর্য এম্পায়ারের যে হিস্ট্রি এটা জানার ক্ষেত্রে এই অর্থশাস্ত্র কিন্তু একটা প্রধান উপাদান, একটা মেইন এলিমেন্ট এই মৌর্য এম্পায়ারের হিস্ট্রি জানার ক্ষেত্রে, এই অর্থশাস্ত্র। এবং এই অর্থশাস্ত্র বইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভারতের রাজনৈতিক ইতিহাসে, ভারতের উপমহাদেশ বলো, প্রাচীন ভারতের রাজনৈতিক ইতিহাসে অর্থশাস্ত্র কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। আর আরেকটা মৌর্য সাম্রাজ্যের ইতিহাস আরেকটা জায়গা থেকে আমরা জানতে পারি, আরেকটা উপাদান কাজ করে, সেটা হচ্ছে এই সেলিউকাসের কিন্তু দূত একজন, তিনি হলেন মেগাস্থিনিস, তিনি কিন্তু পাটলিপুত্র। আচ্ছা, এখানে বলে দিই, চন্দ্রগুপ্ত মৌর্য মগধকে ঘিরে তো সাম্রাজ্য বিস্তার করেছিলেন এবং তার রাজধানী কিন্তু ছিল পাটলিপুত্র। ক্যাপিটাল কোথায় ছিল? পাটলিপুত্র। তো সেই পাটলিপুত্রের রাজদরবারে কিন্তু এই সেলিউকাসের দূত মেগাস্থিনিস এসেছিলেন এবং তিনি কিন্তু এসে কাছ থেকে তিনি চন্দ্রগুপ্ত মৌর্য কিভাবে শাসন কার্য পরিচালনা করতে, মৌর্য সাম্রাজ্য কিভাবে চলতো, সব কিন্তু তিনি দেখেছিলেন। এবং সেইগুলোকেই তিনি কিন্তু তার বই ইন্ডিকাতে লিখে গেছিলেন। কিন্তু একটা বিষয় কি, এই ইন্ডিকাকে কিন্তু পুরোপুরি ভারতীয় মানে প্রাচীন ভারতের ইতিহাস জানার প্রধান উপাদান বলা যায় না, মেন এলিমেন্টস বলা যায় না, কারণ মেগাস্থিনিস তো গ্রিসের লোক ছিলেন এবং গ্রিসে তারা ভারতের ভাষা বা ভারতের সংস্কৃতি সম্পর্কে অতটা তারা কি করে জানবে, মেগাস্থিনিসও জানতেন না। তাই ইন্ডিকাতে তিনি যা লিখেছেন সবকিছু কিন্তু সঠিক নয়। তবু আমরা বলতে পারি যে এই ইন্ডিকা গ্রন্থটি বা বইটি মৌর্য সাম্রাজ্যের ইতিহাস জানার ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান বা মেন এলিমেন্টস। তার সেই ইন্ডিকা বই থেকে আমরা অনেক কিছু জানতে পারি। মৌর্য সাম্রাজ্যের মাধ্যমে কিন্তু প্রথমে মানে এই মৌর্য সাম্রাজ্যের সম্রাটের প্রধান ছিলেন, এটা আগেই বলেছি আমি,
এবং তার কিন্তু একটা বিশাল সেনাবাহিনী ছিল। সেই সেনাবাহিনী মানে আর্মি ছিল, ফোর্স ছিল। তার সেই সেনাবাহিনীর মধ্যে কিন্তু রথে চড়ে যুদ্ধ করত, ঘোড়ায় চড়ে যুদ্ধ করত, আবার হাতিতে চড়ে যুদ্ধ করত, আবার নৌকায় করেও কিন্তু জলপথেও যুদ্ধ হতো। আর পায়ে হেঁটে পদাতিকরা যাদেরকে বলা হতো তারাও কিন্তু যুদ্ধ করতো। বিশাল সেনাবাহিনী ছিল। তা না হলে তো আর চন্দ্রগুপ্ত মৌর্য এত বড় সাম্রাজ্য বিস্তার করতে পারতেন না। তো এই হচ্ছে মৌর্য সাম্রাজ্যের সেনাবাহিনী। আর এই মৌর্য সাম্রাজ্যে কিন্তু গুপ্তচর ব্যবস্থা প্রথম চালু হয়, স্পাই। গুপ্তচরেরা তাদের কি কাজ ছিল? তারা কিন্তু সম্রাটকে গোপনে নানা রকম সাম্রাজ্যে কোথায় কি ঘটছে সেই খবরগুলো কিন্তু এই গুপ্তচরেরা সম্রাটকে এসে দিতেন, স্পাই। এদের এই ব্যাপারটা কিন্তু প্রথম চালু হয় কিন্তু এই মৌর্য সাম্রাজ্যের সময়। আর এই মৌর্য সাম্রাজ্যের থেকে কিন্তু প্রজারা রাজাদেরকে কর দেওয়া, রাজস্ব দিতে শুরু করেন, রেভিনিউ দিতে শুরু করেন। যেটা আগে কি ছিল, প্রজারা খুশি হয়ে রাজাকে কর দিতেন, কিন্তু মৌর্য সাম্রাজ্যে প্রথম শুরু হয় যে রাজস্ব দিতে হবে প্রজাদেরকে, রাজাকে রাজস্ব দিতে হবে, বলি ভাগ এই ধরনের রাজস্ব কিন্তু সেই সময় চালু ছিল, রেভিনিউ চালু ছিল। এই হচ্ছে অল্প বিস্তর সংক্ষেপে মৌর্য সাম্রাজ্যের সম্পর্কে তোমাদের বললাম। এটা আমরা ইন্ডিকা বই থেকে জানতে পারি, আবার অর্থশাস্ত্র থেকেও জানতে পারি। তো এই চন্দ্রগুপ্ত মৌর্য প্রথমের দিকে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে তিনি তার সাম্রাজ্যকে কিন্তু অনেকটাই বাড়িয়েছিলেন। এই হলো আমার চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে আলোচনা, এবং সাম্রাজ্য কিভাবে ভারতীয় উপমহাদেশে প্রথম উৎপত্তি হয়, কিভাবে তার বিকাশ ঘটে, এটা আলোচনা করলাম। এর পরের দিন আমি কিন্তু সম্রাট অশোকের বিষয়ে আলোচনা করব। এই মৌর্য সাম্রাজ্যে আরেকজন অন্যতম উল্লেখযোগ্য সম্রাট, তিনি হলেন অশোক, সে তার বিষয়ে আলোচনা করব। তো আজকে আমার এই মৌর্য সাম্রাজ্যের বিষয়ে আলোচনা এখানেই শেষ করছি, এবং চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কেও সংক্ষেপে আলোচনা আমার এখানেই শেষ করছি। এবং আলোচনা শেষে তোমাদের বলতে চাই যে তোমাদের কিন্তু ষষ্ঠ অধ্যায় শুরু হয়ে গেছে, পঞ্চম অধ্যায় অবধি কিন্তু আমার প্রশ্ন উত্তর দেওয়া হয়ে গেছে। তাই যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তাহলে নোটিফিকেশন পাবে। এবং যারা আমার চ্যানেলকে দেখছো এবং উপকৃত হচ্ছ, তাদেরকে বলবো তোমরা কিন্তু তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করো, তাহলে তারাও কিন্তু উপকৃত হবে। কারণ আমার ইতিহাসটাকে তো তোমাদের কাছে সবার মাঝখানে সহজভাবে তুলে ধরাটাই মূল লক্ষ্য। তাই জন্যই সবাই শেয়ার করো জিনিসটাকে, তাহলে 5 জনে ইতিহাসের বিষয়টাই উপকৃত হবে। তো এইখানে আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।